আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ে 3.3.1 এর যে ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী কাজ করব। আর এই অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে সেগুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আমরা যে মূল টেক্সট বই আছি কি রয়েছে 3.3.1 এর যে ইনস্ট্রাকশন, ইন এভরিডে লাইফ often you make arguments and use examples, quotes or evidence to say that someone or something is the best among the alternatives. Sometimes you also write texts where you explain which is the best option using evidence. This type of text is known as an argumentative essay. Now read the following note to learn about the steps to write an argumentative essay. বলা হচ্ছে তোমার প্রাত্যহিক জীবনে প্রায়ই তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো, উদাহরণ দাও, উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটির ব্যাখ্যা সহ অনুচ্ছেদ লেখো। এই ধরনের লেখাগুলোই যুক্তিমূলক প্রবন্ধ হিসাবে পরিচিত। এখন যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো জানতে নিচের নোটটি পড়ো। অর্থাৎ এই জায়গায় আমাদের যে টেক্সট বই রয়েছে, এই জায়গায় নোট রয়েছে, সেই নোটটি পড়তে বলা হয়েছে। এখন আমি এই জায়গায় যে নোটটা কপি করেছি সেই জায়গায় আমি উপস্থাপন করব আপনাদের সামনে যে আসলে আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হবে এনারা এরকম ভাবে উপস্থাপন করেছে। এখন আমি যেটা যাচ্ছি, এই যে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসেটা কি সেটার বিস্তারিত দেওয়া রয়েছে। An argumentative essay is a genre of writing in which you will argue for a reason or case. মানে এটা হচ্ছে এমন এক ধরনের রাইটিং এর একটা শাখা যে জায়গায় তুমি কি করবে, যে কোনো কিছুর জন্য অথবা কোনো কিছুর বিপক্ষে যুক্তি দেবে, পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দেবে। It requires you to investigate a topic or an issue from different angles to know about the strengths and weaknesses of that issue. মানে এটা করতে তোমার কি করতে হবে, অবশ্যই ওই টপিকটা সম্পর্কে তোমার কিছু রিসার্চ অথবা তদন্ত করতে হবে এবং ওই ইস্যুটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এবং দেখে এর কি স্ট্রেংথস মানে শক্তি, সবল দিক এবং উইকনেসেস মানে দুর্বল দিকগুলো খুঁজে বের করতে হবে। And based on the strengths and weaknesses of the issue, you have to take a position on it. In an argumentative essay, you either argue in favor or against an issue. বলা হচ্ছে তুমি মানে ওই সকল তথ্য করার পর, অর্থাৎ সবল দিক এবং দুর্বল দিক রিসার্চ করার পর, খুঁজে বের করার পর তোমাকে একটা পজিশন নিতে হবে। অর্থাৎ তুমি চিন্তা করতে পারো এটা একটা ডিবেটে কি হয়, তোমার পক্ষে যাইতে হবে না হয় বিপক্ষে যাইতে হবে। এরকম ইস্যু সম্পর্কে তুমি যদি লিখতে চাও তাহলে পক্ষে এবং বিপক্ষে যে কোনো একটা পজিশন নিতে হবে। আর বলা হচ্ছে ইন অ্যান আর্গুমেন্টেটিভ এসে, এটাই বলা হচ্ছে হয় এটার পক্ষে যুক্তি দিতে হবে না হয় বিপক্ষে যুক্তি দিতে হবে। আবার ইন অ্যান আর্গুমেন্টেটিভ এসে এইমস টু কনভিন্স দ্য রিডার্স টু অ্যাগ্রি উইথ ইউর পয়েন্ট অফ ভিউ। মানে তুমি ডিবেটের একটা সেশনের কথা যদি চিন্তা করো তাহলে কি করবে, তুমি কিন্তু তোমার পক্ষে আনার জন্য তোমার যে বিরোধী পক্ষ রয়েছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে বিভিন্ন যুক্তির মাধ্যমে। আর আর্গুমেন্টেটিভ এসেতেও এইরকম। An argumentative essay demands logical expression of your position rather than your thoughts and feelings about it. মানে তোমার যে যুক্তি মানে এইরকম এসেতে তোমার মানে চাই কি, এটার উদ্দেশ্যই হচ্ছে যে তোমার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। আর তোমার যে থটস মানে চিন্তা ভাবনা অথবা ফিলিংস, ব্যক্তিগত মতামতের পরিবর্তে তোমার এই জায়গায় তথ্য উপস্থাপন করতে হবে, বিভিন্ন কোটেশন দিতে হবে, বিভিন্ন মানে সার্ভের তথ্য উপস্থাপন করে পক্ষে আসার যেটাই করো আর কি সেই ইয়েতে যুক্তি দিতে হবে। সাপোজ ইউ আর ট্রাইং টু গেট ইউর প্যারেন্টস টু বাই আ বাইসাইকেল ফর ইউ and you can offer one of the two arguments in your favor. You may tell your parents. মানে তুমি যদি তোমার বাবার কাছ থেকে একটা সাইকেল কিনতে চাচ্ছ, মানে তোমার বাবাকে বলবে আমাকে একটা সাইকেল কিনে দাও, এখন এর জন্য তুমি কিভাবে চাইতে পারো সেটা তুলে ধরছে। You should buy me a bicycle because I just want to you. এখন তুমি তোমার বাবাকে যদি বলো যে বাবা আমাকে একটা বাইসাইকেল কিনে দাও কারণ আমি এটা কিনতে চাচ্ছি। আবার আরো একটা যুক্তি হচ্ছে
You should buy me a bicycle because cycling is good exercise and it saves some time to get home from school. এখন তুমি একজন স্কুলের শিক্ষার্থী, তুমি বলছো বাবা আমাকে একটা বাইসাইকেল কিনে দাও, কারণ এটা আমার কি করে, একটা আমার এক্সারসাইজও হবে এবং এটা আমার সময়ও বাঁচাবে, মানে স্কুল বাড়ি থেকে স্কুলে যাইতে সময় বাঁচাবে। এখন এই জায়গায় বলা হচ্ছে দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড অন এন্টায়ারলি অন ফিলিংস উইদাউট এনি ফ্যাকচুয়াল ব্যাকআপ whereas the second one seems logical। মানে এই দুইটার মধ্যে তোমার কাছে কোনটা লজিক্যাল মনে হচ্ছে? এইটা হচ্ছে তোমার ফিলিংস এর উপর ডিপেন্ড করে, মানে তুমি শুধু জাস্ট বলছো কিন্তু কোনো যুক্তি নাই। আর দ্বিতীয়টা হচ্ছে কি যুক্তি অনুযায়ী তুমি করেছো, ফ্যাকচুয়াল ব্যাকআপ রয়েছে, সেটাই বলা হচ্ছে যে এটা বেশি লজিক্যাল মনে হচ্ছে। Your parents are more likely to respond positively to the second argument because it demonstrates that you have reason to have a bicycle। মানে তোমার বাবাকে যদি তুমি দ্বিতীয়টা বলো, এই আর্গুমেন্টটা সে গ্রহণ করতে পারে, আর কারণ হচ্ছে এই জায়গায় তুমি তোমার যুক্তি দেখিয়েছো। Similarly, a logically explained argumentative essay will show the readers that your point has a basis in facts, not just feelings or emotions। আর বলা হচ্ছে এই জায়গায় তোমার আর্গুমেন্টেটিভ যে এসে রয়েছে এটাও রিডারকে দেখাবে, যারা পাঠক রয়েছে তারা দেখাবে, তোমার পয়েন্টটা দেখাবে। আর এই জায়গায় মানে কিসের ভিত্তিতে দেখাবে? তোমার প্রকৃত যে ঘটনা রয়েছে মানে সেগুলোর ভিত্তিতে। আর এই জায়গায় শুধু ফিলিংস বা ইমোশন দেখাবে না। আমরা যে এর আগে যে ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে পড়েছি ওইটা দেখে আমাদের বুঝতে হবে এই জায়গায় ফ্যাক্টটা উল্লেখ করতে হবে। এখন স্টেপটা কি? এখন এই জায়গায় স্টেপ দেওয়া আছে, স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। বুঝতে হবে একটা হচ্ছে স্টেপস মানে কোন ধাপগুলো অবলম্বন করবে, আর এর পরেরটা হচ্ছে কি যে আউটলাইন, কিভাবে একটা লিখবে, লেখার আগে যে স্টেপগুলো রয়েছে সেগুলা। অর্থাৎ তুমি ডিবেট করতে গেলে তোমার কিন্তু যে স্টেপগুলা ফলো করতে হয় তুমি সেগুলো দেখো। এই স্টেপ 1 এটা কিন্তু বইয়ে আছে, আমি বইটা থেকে এই যে কপি করেছি। স্টেপ 1 ফাইন্ড অ্যান ইস্যু অর টপিক, মানে ডিবেট করতে গেলে একটা ইস্যু লাগবে, ডিবেটেবল ইস্যু লাগবে। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে ফার্স্ট অফ অল ইউ নিড টু লুক ফর আ টপিক দ্যাট ইউ ক্যান বেটার আর্গিউ অন। তোমার একটা টপিক অথবা তোমার নিতে হবে যেটার ইয়েতে তুমি কি করতে পারো, এটা আর্গিউ করতে পারো পক্ষে অথবা বিপক্ষে। তাহলে এরপরে হচ্ছে স্টেপ 2 হচ্ছে চুজ ইউর পজিশন, মানে একটা টপিক তুমি পাওয়ার পর ধরো তোমার ডিবেটের জন্য একটা টপিক দিল, তাহলে তোমার কি করতে, তোমার পজিশনটা চুজ করতে হবে। অথবা ডিবেটে সাধারণত হয় কি যে তোমাকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে এই জায়গায় দিয়ে দিবে যে তোমার, আর এই যে এই রাইটিং এর ক্ষেত্রে স্বাধীনতা থাকবে, পক্ষে বিপক্ষে দুইটাই লিখতে পারবে, সমস্যা নেই। তাহলে টু ডিসাইড ইউর পজিশন ব্রেইন স্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দ্য ইস্যু আর টপিক, মানে তুমি এই স্টেপে কি করবে ওই সম্পর্কে কিছু একটু জট ডাউন করে ব্রেইন স্টর্মিং মানে চিন্তা ভাবনা করবে, একটু চিন্তা ভাবনা করবে এবং ক্রিটিক্যালি চিন্তা করবে যে পক্ষে নেবে নাকি বিপক্ষে নেবে। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ অ্যান ইস্যু ইউ হ্যাভ টু কাম আপ উইথ পয়েন্টস দ্যাট কাভার বোথ সাইডস অফ দ্য ইস্যু, মানে আর্গুমেন্টস ফর আর এগেনস্ট। এখন তুমি যদি ডিবেটের কথা চিন্তা করো তাহলে তোমার মানে অন্য রাজ্যে যুক্তি দিবে, বিপক্ষে যে থাকবে সে কি যুক্তি দিতে পারে এগুলো কিন্তু তোমার মাথায় নিয়ে আসতে হবে। আর এই জায়গায় এইরকম যে আর্গুমেন্ট করতে গেলে তোমার বিপক্ষে কি বলতে পারে, তুমি যেটা বলছো সেটাও নিয়ে এসে ওইটা কিভাবে রিফিউট করবে অর্থাৎ খণ্ডন করবে এটাও রেডি রাখতে হবে। To do that, note down some points with examples or analogies in favor of your position and similarly note down some points that usually goes against your position। মানে তোমার পক্ষে যেগুলো রয়েছে এটাও নোট ডাউন করবে, আবার তোমার বিপক্ষে কি কি যুক্তি আসতে পারে ওটাও নোট ডাউন করবে। এরপরে স্টেপ 3 প্ল্যান ইউর এসে, মানে বলা হচ্ছে তুমি এসেটা কিভাবে লিখবে এটা প্ল্যান করো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট ইউ ক্যান নট স্কিপ, মানে এই স্টেপটা তুমি কখনোই কি করতে পারবে না, স্কিপ করতে পারবে না। স্কিপ মানে বাদ দেয়া, এড়িয়ে যাওয়া। ইফ ইউ পুট ইউর বেস্ট এফোর্ট, যদি তুমি তোমার বেস্ট এফোর্টটা দাও এট দিস স্টেজ, এই ধাপে, ইউর রাইটিং উইল বি মাচ ইজিয়ার, এবং তোমার লেখাটা খুবই সহজ হয়ে যাবে। রিমেম্বার, ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল দ্য রেস্ট উইল ফলো। তুমি যদি এসেটা ঠিকভাবে মানে শুরু করো, রিমেম্বার মনে রেখো, ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল মানে তুমি যদি এসেটা লেখা ভালোভাবে শুরু করো, দ্য রেস্ট উইল ফলো মানে নিচেরটা ফলো করতে হবে। এখন এই জায়গায় কি দেওয়া রয়েছে, এই জায়গায় মূলত দেওয়া রয়েছে আউটলাইনটা কি।
মানে ধরনটা কেমন হবে। এর আগে কিন্তু আমরা প্ল্যান করলাম, স্টেপ ফলো করব, এখন আমরা লিখব। এখন লিখতে গেলে কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেইটাই তুলে ধরা হয়েছে। আমরা যদি টেক্সট বইয়ে যাই, এই জায়গায় কিন্তু এরকম দেওয়া রয়েছে। আমি এটাই বলেছি যে আমি এটা এই যে স্টেপ গেল, স্টেপগুলো আমি বর্ণনা করলাম। এরপরে হচ্ছে যে কিভাবে আর্গুমেন্টেটিভ এসেটা লিখতে হবে এই জায়গায় সেটাই দেওয়া রয়েছে। আর আমি এটা আর একটু ভালো করে ওই জায়গায় উপস্থাপন করেছি। যেমন আচ্ছা, এই জায়গায় আমি আগে একটু পড়ে নেই, দেখি কি দেওয়া রয়েছে। সো লেটস প্ল্যান অ্যান আর্গুমেন্টেটিভ এসে, মানে এসের একটা প্ল্যান করতেছে। দ্য টপিক অফ দ্য আর্গুমেন্টেটিভ এসে, অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। এই যেটাও কিন্তু একটা ডিবেটেবল ইস্যু, মানে অনলাইন লার্নিংটা কি ফেস টু ফেস লার্নিংকে রিপ্লেস করতে পারে, অর্থাৎ পরিবর্তে অনলাইন লার্নিং ফেস টু ফেস লার্নিং এর পরিবর্তে ব্যবহৃত হতে পারে, এই সিস্টেমটা ফলো করা যেতে পারে। এইটা হচ্ছে একটা ইস্যু। এখন দ্য প্ল্যান অফ ইউর রাইটিং কি কি থাকবে, এই জায়গায় থাকবে ইন্ট্রোডাকশন, দ্য ইস্যু অর টপিক, এরপরে হবে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, থিসিস স্টেটমেন্ট, তারপর হচ্ছে টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি whether you are arguing in favor online learning or face to face learning। এখন আমরা যে লেখাটা শুরু করব, প্রথমে কিন্তু থাকবে কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে তাহলে কি থাকবে সেটা বলে তুলে ধরা হয়েছে। ইন্ট্রোডাকশনে আমার যে বিষয়গুলো থাকবে সেগুলা এই জায়গায় সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। এই জায়গায় যদি আমি যাই, যে প্রথমে যে আউটলাইনটা দেওয়া হয়েছে, আউটলাইনটায় প্রথমে একটু ইন্ট্রোডিউস করতে হবে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে ওইটা সম্পর্কে, তারপরে থিসিস স্টেটমেন্ট। এই জায়গায় বলা হচ্ছে তুমি আসলে কি করতে চাচ্ছ, পক্ষে নাকি বিপক্ষে এইটা। এরপরে ইন্ট্রোডাকশনের পার্ট শেষ, এই জায়গায় কিন্তু লেখা রয়েছে এই থিসিস স্টেটমেন্ট একটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, মানে তোমার পজিশন নেবে। হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি ওয়েদার ইউ আর আর্গুইং অর ইন ফেভার অফ দ্যাট, মানে তুমি কি এটার পক্ষে যাচ্ছ নাকি বিপক্ষে যাচ্ছ। তারপরে হচ্ছে এরপরে ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে বডি প্যারাগ্রাফ, অর্থাৎ বডি থাকবে। বডিতে 3টা প্যারাগ্রাফ থাকে, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3। এখন প্রত্যেকটারই বডি প্যারাগ্রাফে কি থাকবে এই জায়গায় আমি উপস্থাপন করেছি। এই জায়গায় যে এই যে ইন্ট্রোডাকশন পার্ট গেল, ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে এটা বলা হয়েছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন গেল। এরপরে বডি প্যারাগ্রাফে যেটা থাকবে, 3টা প্যারাগ্রাফ থাকবে বডি প্যারাগ্রাফে। তাহলে এই জায়গায় যে টপিক সেন্টেন্স, স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইওর পজিশন, মানে থিসিস স্টেটমেন্টে কিন্তু বলে দিলে যে তুমি এটার পক্ষে নাকি বিপক্ষে। তাহলে এর জন্য প্রথম যে একটা বডি প্যারাগ্রাফ শুরু হয়ে গেল, বডি প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফে কি হবে, টপিক সেন্টেন্স হচ্ছে যে তুমি যে এর পক্ষে বলতেছো অথবা বিপক্ষে বলতেছো সেইটা কি করতে হবে, তোমার একটা স্টেটমেন্ট দিতে হবে। এরপরে তুমি কেন বলতেছো, এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইওর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, কিছু কি দিতে হবে, প্রমাণ দিতে হবে। এরপরে হচ্ছে কনক্লুশন, মানে এই প্যারাগ্রাফের কনক্লুশনটা এই জায়গায় শেষ করবে। এরপর একটা টপিক মানে একটা আর্গুমেন্ট শেষ করলা, এরপরে কিন্তু বডি প্যারাগ্রাফ 2 মানে দ্বিতীয় আর্গুমেন্ট শুরু হবে। টপিক সেন্টেন্স ওই জায়গায় তুমি আরেকটা কারণে, কেন কোন কারণে তুমি এটার পক্ষে অথবা বিপক্ষে এইটা তুমি এস্টাবলিশ, স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইওর পজিশন। তারপরেও কিন্তু ওই রকম ভাবেই এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইওর আর্গুমেন্ট উইথ এভিডেন্স অ্যান্ড কনক্লুশন, দ্বিতীয় গেল। এরপরে যে তৃতীয় নাম্বার বডি প্যারাগ্রাফ, দুইটাই কিন্তু তোমার নিজস্ব আর্গুমেন্ট দিলে। এখন 3 নাম্বার যেটা আসবে কাউন্টার আর্গুমেন্ট, মানে এই যে এর আগে কিন্তু বলা হয়েছিল যে তোমার বিপক্ষ দল কি কি বলতে পারে সেটা রেডি রাখতে হবে। এখন কাউন্টার আর্গুমেন্ট, স্টেটমেন্ট দ্যাট ইউজুয়ালি গো এগেনস্ট ইওর পজিশন, মানে অনলাইন যদি তুমি পক্ষে যাও তাহলে বিপক্ষে তা কারা কি কি বলতে পারে যে এইরকম সেই রকম, ওইটা আগে কি করতে হবে, কাউন্টার আর্গুমেন্ট ওইটা উল্লেখ করে বলতে হবে যে হ্যাঁ অনেকে এরকম চিন্তা করতে পারে কিন্তু আসলে এইটা ঠিক নয় এই কারণে এরকম ভাবে। এক্সাম্পলস অফ দ্য কাউন্টার আর্গুমেন্ট, আর কাউন্টার আর্গুমেন্ট আগে বলবে, তারপরে এক্সাম্পল কি বলবে, এরপরে কনক্লুশন তোমার যুক্তিটা উপস্থাপন করবে, ওইটার ইয়েতে উপস্থাপন করে তুমি এই প্যারাগ্রাফ শেষ করবে। তার মানে বডিতে কিন্তু 3টা প্যারাগ্রাফ থাকলো, এই 3টা প্যারাগ্রাফ শেষ। এখন আসবে তোমার কনক্লুশন পার্ট, অর্থাৎ কনক্লুশন পার্টে কি থাকবে, সামারি অফ দ্য মেইন পয়েন্টস, মানে তুমি পুরো ইয়েতে কি কি বলছো যে পয়েন্টগুলো করতে হবে, সামারাইজ করতে হবে যে আমি এটা এই কারণে করতেছি, মানে মূল যে টপিকটার একটু সামারি করতে হবে। এরপর হচ্ছে রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন, মানে তুমি পুনরায় আবার শেষ করবে, বলবে যে তুমি এই কারণে কি করতেছো
সেই কারণেই তুমি তোমার মানে পজিশনটা অবস্থানটা নিচ্ছ এই কারণে। এখন আমরা যদি ওই যে আমি বলেছি এই ডিবেটের মধ্যে, ডিবেটে যদি চিন্তা করো যে উল্লেখিত কারণে আমি আমার প্রতিপক্ষ দলকে বলতে চাই যে এর পরিবর্তে আসুন আমরা একসাথে বলি, তোমার পজিশনটা বলে কিন্তু এটা বলো, তার মানে তোমার কনক্লুশনেও এইরকম ভাবে লিখতে হবে। এখন এরপরে যেটা আমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে এই জায়গায় একদম বডি প্যারাগ্রাফ 3 এই জায়গায় কিন্তু আমি এগুলা উল্লেখ করলাম সামারি। এখন রাইট দ্য এসে, এখন এগুলা করার পর এটা লিখতে বলছে, এডিট দ্য এসে, তারপর এডিট করতে বলছে, তারপরে রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে, মানে পরবর্তীতে ফাইনাল ড্রাফট করতে বলছে। এখন এই জায়গায় কিন্তু আমাদের যে টেক্সট বই রয়েছে এই জায়গায় আরো একটা দেওয়া রয়েছে, মানে টেমপ্লেট হিসাবে একটা মানে এসে দেওয়া রয়েছে। এখন এসেটার ইন্ট্রোডাকশনে কি লিখেছে, ইন্ট্রোডাকশন যেমন অ্যাটেনশন গ্রাবার, দিস ইজ সামথিং টু গ্র্যাব রিডার্স অ্যাটেনশন টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং। It does not give the writer's point of view, but rather gets the attention of the readers. For your topic, for our topic, we may write. Can you imagine a world without schools or classrooms? মানে এর আগে অনলাইন এবং অফলাইন যে ক্লাসরুম নিয়ে যেটা রয়েছে ওইটার পক্ষে বলতেছে অ্যাটেনশন গ্রাবার, মানে কারো মত করার জন্য, মানে অ্যাটেনশন যারা রিডার রয়েছে তাদের আকর্ষণ করার জন্য একটা অ্যাটেনশন গ্রাবার দৃষ্টি আকর্ষণমূলক একটা সেন্টেন্স লেখা যেতে পারে। এটা বলা হচ্ছে আপনি কি চিন্তা করতে পারেন মানে এই পৃথিবীতে যে জায়গায় থাকবে না, স্কুল থাকবে না এবং ক্লাসরুম থাকবে না। এরপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড, এখন এটা কিন্তু একবার নমুনা হিসেবে দিয়েছে যে কিভাবে আমরা লিখতে পারি একটা ওই টপিকের উপর। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, দিস পার্ট উইল সেট আ কনটেক্সট অফ ইউর টপিক and tell readers why the topic is important or why the readers should care about the issue. Here we may write, the concept of traditional education has changed radically with the last couple of years. Some educational institutions tend to shift online classes to their due to their flexibility and opportunities. It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation. এই জায়গায় কিন্তু মানে ওই অ্যাটেনশন গ্রাবারের পর দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড, মানে রেডিক্যালি চেঞ্জ হয়ে গেছে। কোন কারণে চেঞ্জ হয়ে সেটা বলা হয়েছে যে কিছু ইনস্টিটিউশন রয়েছে যেগুলা মানে চিন্তা ভাবনা করতেছে কি যে অনলাইন ক্লাসে চলে যেতে, কিসের পরিবর্তে, এই যে অফলাইনের পরিবর্তে। আর এটা কোন সময় থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, এই যে কোভিড সিচুয়েশন ছিল এই কারণে। এরপরে হচ্ছে দ্য থিসিস স্টেটমেন্ট। এখন থিসিস স্টেটমেন্টটা কি, দিস ইজ ইউর অপিনিয়ন, এখন তোমার অপিনিয়ন দেবে। ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ your essay will be built, so it needs to be strong and well reasoned. You will expand on it with facts and sources, not just feelings. You may use the following templates to write your thesis statement. এখন এই জায়গায় তোমার আর্গুমেন্ট পজিশনটা বলতে হবে। এখন টেমপ্লেট হিসেবে অর্থাৎ নমুনা হিসেবে অলদো অথবা ইভেন দো অথবা ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, ওয়াইল, ওয়্যারএস, তারপরে অপোজিং দ্য পয়েন্ট। অনেকেই চিন্তা করতে পারে অমক ইয়োর আর্গুমেন্ট প্লাস বিকজ, তারপরে দ্য রিজন আর্গুমেন্ট ইজ। এখন এই টেমপ্লেট হিসেবে কিভাবে বর্ণনা লিখতে হবে এই জায়গায় কিন্তু বর্ণনা দিয়েছে। Though online learning creates opportunities for the students to enhance learning, it can't replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. এই জায়গায় বোঝাই যাচ্ছে এই যে লেখক সে কিন্তু এটার বিপক্ষে, মানে সে বলতেছে যে কখনোই অনলাইন ক্লাসরুম অফলাইনের বিকল্প হতে পারে না, সেটা বলতেছে। তার মানে এই জায়গায় সেখানে বলতেছে অনেকে চিন্তা করতে পারলেও, যদিও অনেক সুবিধা দেয় তবুও এটা সম্ভব নয়। এখন তার আর্গুমেন্ট আরো চলতে থাকবে। এখন ওই সবগুলো কিন্তু এই জায়গায় লিখছে, সেটা আমি আর পড়তেছি না। এরপরে হচ্ছে বডিতে কি থাকবে, body paragraph, you can use more body paragraphs but this essay includes 3 paragraphs, মানে বডিতে এই জায়গায় 3টা প্যারাগ্রাফ আছে। These are body 1, body 2, body 3. Remember that each paragraph should focus on either showcasing on piece of supporting evidence or disproving on contradictory opinion. This will allow for clarity
and direction throughout the essay. Now you have to move your 3 decided arguments to each of the body paragraphs. Then add evidence and examples. You can use the following templates to write all your body paragraphs. এর আগে যেটা দেখাইছে আউটলাইন, যে ওই জায়গায় কি কি লিখতে হবে, এই জায়গায় কিন্তু একটা রিজন থাকবে এবং যে ইট উপস্থাপন করবে, তোমার যুক্তি উপস্থাপন করবে এবং কেন এটা করতেছো সেটা উপস্থাপন করবে। টপিক সেন্টেন্স, দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইয়োর আর্গুমেন্ট, এই জায়গায় কারণ দেখাবে। লিস্টেড ইন দ্য থিসিস, সাপোজ ফর দ্য বডি প্যারাগ্রাফ অফ ইয়োর argumentative essay, the first argument is learning mostly happens through the communication and interaction between the teachers and students. Template, one of the primary reason why, মানে তুমি বলবে এই প্যারাগ্রাফে তো শুরু করবে কেন তুমি এটার পক্ষে মানে বিপক্ষে, সেটা বলা হচ্ছে উই মে রাইট, আমরা এরকম ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? one of the reasons why our online learning can't replace face-to-face learning is that learning is a two-way process and people learn better through interaction. আমি কেন এটার বিপক্ষে যাচ্ছি? কারণ হচ্ছে যে আমরা জানি শিক্ষাটা হচ্ছে একটা দুই পদ্ধতিতে, অর্থাৎ টু ওয়ে প্রসেস, মানে ইন্টারাকশন থাকতে হয় আর কি, সেটাই বলা হচ্ছে। সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাট লিস্ট ওয়ান কোট প্যারাফ্রেজ, মানে একটা যে করলে তার মানে এইটার যুক্তির পেছনে একটা কোড দিতে হবে, টেমপ্লেট দেওয়া আছে। উই মে রাইট অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, মানে আমার বন্ধু, এটা কিন্তু এমনি বলেছে, মানে এই কোডটা আমরা কিভাবে দিতে পারি? ওয়েন আই রিড অ্যাট হোম, আমি যখন বাড়িতে পড়ি, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। আই ক্যান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট ওয়েন দ্য টিচার গিভস আ স্পিচ, তখনও আমি বুঝতে পারি না যখন একটা স্পিচ দেয়। ইনফ্যাক্ট আই লার্ন ওয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং অ্যাক্টিভিটিস, এবং আমি কোন সময় বুঝতে পারি? যখন আমরা আমার বন্ধু যারা আছে একে অপরের সাথে মানে শেয়ার করি, ওই সময় আমার ধারণাটা ক্লিয়ার হয়। এটা বন্ধুর মতামত, মানে কোট হিসাবে এটা দিয়েছে। এক্সপ্লেন হাউ দিস কোট আর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট, মানে তোমার পয়েন্টটা কিভাবে উল্লেখ করে। হোয়াট দিস মিনস দ্যাট ইট ইজ আদার ওয়ার্ডস ক্লিয়ারলি, এখন তুমি এই যে ক্লিয়ারলি ইট শোজ দ্যাট, ওইটার যুক্তির পরে তুমি বলবে ক্লিয়ারলি ইট শোজ দ্যাট ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং, মানে ইন্টারাকশন মানে কিন্তু যোগাযোগ অথবা মানে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা খুবই জরুরি, সেটাই বলা হচ্ছে। তোমার আর্গুমেন্ট শেষ, একটা প্যারাগ্রাফ শেষ হলো। সো উই ক্যান সে দ্যাট, এরপরে তুমি কনক্লুশন দেবে ওই প্যারাগ্রাফে। সো উই ক্যান সে দ্যাট online classes may help us to learn but can't replace face to face learning, মানে বডি প্যারাগ্রাফ 1 শেষ হয়ে গেল। এরপরে ওই জায়গায় লিখছে যে পুরোগুলো যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে, এরপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2 কিন্তু এরকম ভাবে লিখতে হবে। বলা হচ্ছে ইটস ইয়োর টার্ন টু রাইট বডি প্যারাগ্রাফ 2 ফলোইং দ্য সেম টেমপ্লেট অফ দ্য বডি মানে বডি প্যারাগ্রাফ 1 এর মতো করে 2টা লিখতে হবে। এখন বডি প্যারাগ্রাফ 3 যে জায়গায় থাকবে কাউন্টার আর্গুমেন্ট দেওয়া হয়েছে এই জায়গায়। In this paragraph, you will acknowledge the opposing point of view and discuss the conflicting opinions on the topic, rather than explaining how these differing opinions are wrong outright, মানে কিভাবে ওগুলা ভুল সেটা তুমি প্রমাণ করবে এই জায়গায়। You should note how opinions that do not align with your thesis might not be well informed or how they might be out of date. So let's start writing. You may use the following templates to write the body paragraph 3. এই জায়গায় একটা টেমপ্লেটস দেওয়া রয়েছে। এই টেমপ্লেটসটা কি রয়েছে? কাউন্টার আর্গুমেন্ট, পয়েন্ট what other people say that opposes your argument. Template, some may argue that, মানে কিছু লোক বলতে পারে, এই জায়গায় বলা হচ্ছে যে তুমি এই জায়গায় তোমার যুক্তি উপস্থাপন করবে, এটা হতে পারে অনেক আগের হইলেও তুমি এখন তোমার জেতার জন্য তোমার এটা যুক্তি উপস্থাপন করতে হবে। Some may argue that with the advancement of technology, online classes will be the best option for learning as they are flexible and less expensive. এটা আর্গিউ করতে পারে অনেকে। Concede and refute, it shows that you respect your, মানে concede মানে হচ্ছে মেনে নেওয়া, আর refute মানে খণ্ডন করা, মানে আগে ওইটা একটু বলে তারপরে তুমি খণ্ডন করবে। It shows that you respect the opposing point of view by acknowledging it, but then prove that it is wrong and that you are right, মানে তুমি ওইটা একটা উপস্থাপন করে তারপরে বলবে কেন তারা রং। Despite, এই জায়গায় আমরা যে ইগুলা বলতে পারি, despite the fact that অথবা in spite of the fact that, তারপরে though, even though, although, opposing the point of view,
প্লাস আর্গুমেন্ট, মানে এই জায়গায় যুক্তি যেটা দেখিয়েছে। এখন এই জায়গায় বলা হচ্ছে in spite of, আমরা লিখতে পারি কি এই জায়গায়, in spite of the fact that technology is gradually knocking at every door gradually, it can't ensure learning but rather distracts the students from learning। মানে টেকনোলজি যত উন্নত হয়েছে তত শিক্ষার্থীদেরকে কি লার্নিং থেকে আরো দূরে সরে নিয়েছে, সেইটা বলছে। এরপরে আর্গুমেন্ট দিতে হবে, আর্গিউ ইউর পয়েন্ট টু প্রুভ দ্যাট ইউ আর রাইট অ্যান্ড অপোজিং পয়েন্ট অফ ভিউ ইজ রং, ইন্টিগ্রেট অ্যাট লিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ টু সাপোর্ট ইউর পয়েন্ট। এই ক্ষেত্রে তোমার কি কি হয়তো যুক্তি না হয় কোনো একটা রিসার্চের তথ্য দিতে হবে, অ্যাকর্ডিং টু দ্য নেম অফ অথর অথবা পেজ নম্বর এরকম দিতে হবে। ইউ ক্যান রাইট, উই ক্যান রাইট, আমরা কিভাবে লিখতে পারি সেটা বলা হয়েছে। In fact, from recent research of People's University, মানে People's University এর একটা রিসার্চ থেকে we can see, আমরা দেখতে পাই যে in online class students learn 40% less than the face to face class। মানে এই জায়গায় তুমি একটা যুক্তি উপস্থাপন করলে যে কেন এটা ঠিক নয়। Explain the quote or paraphrase using the following transitional expression template, what this means is that or in other, মানে এই তথ্য প্রমাণ করে যে এইরকম ভাবে বলতে হবে, এই জায়গায় বলা হয়েছে। তাহলে ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি, সেভ মানি, বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন। মানে অনলাইন ক্লাসরুম আমাদের ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা দিতে পারে, টাকা বাঁচাইতে পারে, কিন্তু এটা স্টুডেন্টদের কি অ্যাটেনশন গ্র্যাব মানে ডিস্ট্রাক্ট করে ফেলবে। ডিস্ট্রাক্ট মানে বিচ্ছিন্ন করা। Because when students are in front of a computer, the attractions are just a click away. Very often the students join the class and play games, watch movies. Again, learning depends on the relationship between teacher and students, which can't be achieved on the same level over the computer. So it's obvious that online class can't replace face-to-face learning। এই জায়গায় বলা হচ্ছে কেন অনলাইন ক্লাস ফেস টু ফেস লার্নিং হতে পারে না, কারণ ওই জায়গায় দেখা যায় যে অনলাইনে থাকলে অনেকে গেমস, তারপরে হচ্ছে মুভিজ এগুলা দেখে। আর সেই আরেকটা হচ্ছে শিক্ষার জন্য কি দরকার যে যত ওই অ্যাটেনশনটা আসে না যতটুকু মানে ফেস টু ফেস লার্নিং এ চলে আসে, এই কারণেই এটা বলা হয়েছে। এখন এই জায়গায় বলা হচ্ছে here you may conclude your third body paragraph restating the point statements in different words, but it is not always necessary, এটা না দিলেও চলবে। It is, এখন বলতেছে it's true that online class are flexible and less expensive, but all will be meaningless if it does not ensure students learning। এটা যদি আসলে স্টুডেন্ট লার্নিং ই না করে তাহলে এটা কি হইতে পারে না, ভালো হইতে পারে না, ইফেক্টফুল হইতে পারে না, মিনিংলেস হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। এরপরে ওইটা পুরোটা কি করেছে, একত্রিত করেছে। সেই কারণে আমরা এখন যাব কি একদম যে লাস্টের কনক্লুশন পার্ট রয়েছে, কনক্লুশন পার্টে যাব। কনক্লুশনে কি লিখতে হবে, নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। আমরা এখন এসে রাইটিং এর শেষ প্রান্তে আছি। দিস ইজ দ্য পোর্শন অফ essay that will leave the most immediate impression on the mind of the readers, therefore it must be effective and logical। এটা অবশ্যই লজিক্যাল হবে এবং ইফেক্টিভ হবে। do not introduce any new information, মানে এই জায়গায় কোনো নতুন ইনফরমেশন আসবে না। rather in synthesize মানে হচ্ছে একত্র করা, the information presented in the body of the essay, মানে এই যে বডি প্যারাগ্রাফে যেগুলা লেখা রয়েছে এগুলার একটা মানে সংক্ষিপ্ত আকারে বলা। restate why the topic is important, review the main points, review your thesis, so let's write the conclusion of the essay। এই জায়গায় কনক্লুশন লেখা রয়েছে, কি দেওয়ার লেখা রয়েছে, we may conclude by saying that, আমরা এটা বলে শেষ করতে পারি, online classes may enhance learning but can't replace face-to-face learning because students mostly learn through interaction with the teacher and their peers, and learning depends on the relationship between teacher and student। বলা হচ্ছে আমরা এখন এটা বলতে পারি যে, এটা বলে শেষ করতে পারি যে অনলাইন ক্লাসরুম ইনহ্যান্স লার্নিং মানে করতে পারে, আমাদের শিক্ষায় সমৃদ্ধি আনতে পারে, বাট কিন্তু এটা রিপ্লেস হতে পারে না কিসের, লার্নিং এর, অফলাইন লার্নিং এর বিকল্প হতে পারে না। কারণ হচ্ছে স্টুডেন্ট শিক্ষার্থীরা বেশিরভাগই শেখে কিসের মাধ্যমে, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, উইথ দ্য টিচারের সাথে এবং উইথ দেয়ার পিয়ার্স মানে তাদের যারা বন্ধু আছে তাদের সাথে। আর লার্নিংটা ডিপেন্ড করে মূলত টিচার স্টুডেন্ট রিলেশনশিপের উপর, সম্পর্কের উপর। বিসাইডস, তাছাড়াও ইন অনলাইন ক্লাসেস মানে অনলাইন ক্লাসে দেয়ার ইজ আ হাই চান্স
ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড, মানে এই জায়গায় স্টুডেন্টরা ডিস্ট্রাক্ট হয়ে যেতে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সো সুতরাং কনসিডারিং অল দিস ইস্যু, মানে এইটা বিবেচনায় উই মে সে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। অনলাইন ক্লাস কখনোই ফেস টু ফেস ক্লাসের মানে রিপ্লেস করতে পারে না, স্থানান্তরিত হতে পারে না, বিকল্প হতে পারে না। ইফ বাই এনি মিনস ল্যাপটপস, কম্পিউটার্স, স্মার্টফোনস উইল বি ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস ইন ফিউচার, দেয়ার is a possibility to have a future generation who are skilled with theories but be ignorant of applying those। মানে এটা হতে পারে যদি এরকম হয় যে শুধু ল্যাপটপ এবং স্মার্টফোনে এবং কম্পিউটারে যদি সব পড়ালেখা হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মটা এরকম হবে যে তারা শুধু থিওরি পারে কিন্তু প্র্যাকটিক্যালি এই জায়গায় করতে পারে না। এখন note that transition between the introduction, body, conclusion are the mortar that holds the foundation of the essay together। মানে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এইটা হচ্ছে একত্র করে। উইদাউট লজিক্যাল প্রোগ্রেশন অফ থট দ্য রিডার ইজ আনএবল টু ফলো দ্য এসেস আর্গুমেন্ট and structure will collapse. Transition should wrap up the idea from the previous section and introduce the idea that is follow in the next section। মানে এর আগে অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন যেরকম ভাবে শুরু করেছি, পক্ষে যুক্তি দিয়েছি, শেষেও আমরা কি ওই রকম এটার পক্ষে যুক্তি উপস্থাপন করব। আর এইভাবে আমাদের কি হয়ে যাবে, প্যারাগ্রাফটা শেষ। এরপর স্টেপ বলছে এডিট ইউর রাইটিং, মানে এই লেখাটা কি করতে হবে, রাইটিংটা এডিট করতে হবে। এডিটের যে রয়েছে রিড দ্য এসে ওয়ান্স এগেইন, আবার পড়তে বলছে ফ্রম দ্য স্টার্ট অ্যান্ড চেঞ্জ ইট টু মেক ইট সাউন্ড অ্যান্ড বেটার। যদি দরকার হয় তাহলে এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কি কি, অ্যাড লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডসগুলো চেঞ্জ করতে হবে। হাউএভার, মোরওভার, অলদো, ডিসপাইট এগুলো চেঞ্জ করতে হবে। লুক ফর বেটার ভোকাবুলারি, আর ভোকাবুলারি কি কেমন তাই করা যায় সেটাই করতে হবে। চেক হ্যাভ ইউ বোথ লং অ্যান্ড শর্ট সেন্টেন্স, ছোট সেন্টেন্স এবং বড় সেন্টেন্স উভয় আছে কিনা। চেক ইউ ডোন্ট রিপিট ইউর সেলফ, মানে বারবার একই কথা বলছে কিনা এটা চেক করতে হবে। অ্যান্ড ইউর আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, তোমার আর্গুমেন্ট সঠিক কিনা বুঝতে পারে কিনা এটা। আর রাইট ইউর ফাইনাল ড্রাফট, এরপরে বলতেছে ফাইনাল ড্রাফটটা লেখো। তার মানে আমার মনে হয় এখন বুঝতে পেরেছো প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হবে। তার মানে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আর ভিডিওটা অনেক বড় হয়েছে, আশা করি ভালোভাবে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এই জায়গায় যেটা আমার তুলে ধরা হয়েছে ওইটাই প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ, মানে আউটলাইনটা তুলে ধরেছি সংক্ষিপ্ত আকারে, এটা তো অবশ্যই আমি বলেই দিয়েছি। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।